উপমহাদেশের ইতিহাসে তিন প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ পাওয়া যায়। এক প্রকার মাদ্রাসা শিক্ষা ছিল মুঘল আমলে। সমগ্র ভারত উপমহাদেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। সমগ্র ভারত উপমহাদেশে বাদশাহ আলমগীরের জমানায় প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসার নামে ওয়াকফ সম্পত্তি ছিল। ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসার সারা বৎসরের ব্যয়ভার বহন করা হতো। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে খ্রিস্টানেরা এই উপমহাদেশে আগমন করে ব্যবসা বাণিজ্যের সুতায়, ব্যবসা বাণিজ্যের বাহানা করে আগমন করার পর ছলে বলে কলে কৌশলে আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে যায়। আসছিল কি কোন সুতায় আর করলো কি? আসছিল ব্যবসা করার সুতায়, আর শাসন ক্ষমতারা দখল করে নিয়ে গেল এই ডাকাতের দল। ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে যাওয়ার পর 12 লক্ষ মাদ্রাসার নামে যত ওয়াকফ সম্পত্তি ছিল সমস্ত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যায়, সরকারিকরণ করে নিয়ে যায়। এবার আপনারাই বলুন, যে সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসা চলে, এই সম্পত্তি যদি সরকারের জবরদখল করে নিয়ে যায়, মাদ্রাসা চালু থাকতে পারে না বন্ধ হয়ে যায়? ইংরেজরা 12 লক্ষ মাদ্রাসা এইভাবে কৌশল করে বন্ধ করে দেয়। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ এখানেই সমাপ্ত। তারপর 1781 খ্রিস্টাব্দে কলিকাতা এলাকার মুসলমানেরা, কলিকাতার বাসিন্দা একজন বিশিষ্ট বুজুর্গ আলেম আল্লাহওয়ালা মুল্লা মাজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে ইংরেজ সরকারের কাছে আবেদন করেন যে তোমরা আমাদের 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছ, অন্তত কলিকাতা এলাকায় একটা মাদ্রাসা সরকারি খরচে প্রতিষ্ঠা করে দাও, যে মাদ্রাসা সরকারি খরচে পরিচালিত হবে, যাতে কলিকাতার মুসলমানের ছেলেপেলেরা এখানে নিজেদের ধর্মটা শিখতে পারে। কলিকাতার মুসলমানদের আবেদন মঞ্জুর করে ইংরেজ শাসক লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়, নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে উপমহাদেশের দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস শুরু হয়। 1781 খ্রিস্টাব্দের আগেই প্রথম প্রকার মাদ্রাসা বিলুপ্ত হয়ে যায়। ওইগুলি সরকারি মাদ্রাসাও ছিল না, কৌমি মাদ্রাসাও ছিল না। ওইগুলি চলার জন্য সরকারি সাহায্যেরও দরকার হইতো না, কৌমের সাহায্যেরও দরকার হইতো না। সেইগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। ইংরেজরা 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় কলিকাতায়, নাম দেয় আলিয়া মাদ্রাসা। সরকারি খরচে প্রতিষ্ঠিত, সরকারি খরচে পরিচালিত। এই জন্য পরবর্তীকালে আজ প্রায় 200 বছর যাবৎ যত মাদ্রাসা উপমহাদেশে সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সবগুলিকে আলিয়া মাদ্রাসা বলা হয়। এটা হলো দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস উপমহাদেশে, যেইগুলি আলিয়া মাদ্রাসা নামে পরিচিত। এমত অবস্থায় তৎকালীন উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। তার পূর্বপুরুষদের মধ্যে হযরত উমর ফারুকের নেক্সট জেনারেশনের মধ্যে শাহ আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন। শাহ আব্দুল আজিজ ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করেন। কি ফতোয়া? যে এই ডাকাতের দল বাণিজ্যের সুতায় এসেছিল আমাদের দেশে, আর ডাকাতি করে আমাদের শাসন ক্ষমতা দখল করে নিয়েছে, আর অপকৌশলের মাধ্যমে আমাদের 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এই সমস্ত ডাকাতদের হাত থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। একটা মুসলমানের জন্য এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। এই যে ফতোয়া দিলেন, বেঁচে থাকা হালাল নয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। এই জন্য ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের ফতোয়াটাকে ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া বলা হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের বাসিন্দা লোক সংখ্যা ছিল 40 কোটি, এর মধ্যে মুসলমান ছিল 10 কোটি, আর অমুসলমান ছিল 30 কোটি। বুঝে থাকলে বলুন, সেই যুগে
উপমহাদেশের সর্বমোট লোক সংখ্যা ছিল কত? 40 কোটি। মুসলমান ছিল 10 কোটি, অমুসলমান ছিল 30 কোটি। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান একসাথে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 10 কোটি মুসলমান সকলের আগে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তারপরে অন্যান্য জাতি ঝাঁপিয়ে পড়ে। এই মুক্তিযুদ্ধের কারণে ভারত স্বাধীন হয়, এই মুক্তিযুদ্ধের কারণে ইংরেজরা আমাদের স্বাধীনতা আমাদের হাতে ফিরিয়ে দিতে বাধ্য হয়, এই মুক্তিযুদ্ধের কারণে ভারত স্বাধীন হয়, মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তান স্বাধীন হয়, মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন হলো পাকিস্তানের স্বাধীনতা। পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে উপমহাদেশের স্বাধীনতার উপর, উপমহাদেশের স্বাধীনতা নির্ভর করে মুক্তিযুদ্ধের উপর, আর মুক্তিযুদ্ধ নির্ভর করে শাহ আব্দুল আজিজের ফতোয়ার উপর। কাজেই ফতোয়া বিরোধীরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ফতোয়া বিরোধীরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আজকাল অনেকেই কথায় কথায় ইতিহাস জানে না, গুড়ার ডিম, কথায় কথায় কয় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তুই কি জানোস মুক্তিযুদ্ধের চেতনা? গুড়ার ডিম। এই মুক্তিযুদ্ধের চেতনাটা আপনাদের পরিষ্কারভাবে বোঝার জন্য এবং মনে রাখার জন্য আবার বলছি। বলুন, ইংরেজের হাত থেকে স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া 10 কোটি মুসলমানের উপর ফরজ। মুক্তিযুদ্ধ না করে বেঁচে থাকা হালাল নয়, ফতোয়াটা সর্বপ্রথম কে দিয়েছিল? ফতোয়ার কারণে আগে 10 কোটি মুসলমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তারপরে 30 কোটি অমুসলমান ঝাঁপিয়ে পড়লো, তারপরে ভারত স্বাধীন হইল, তারপরে পাকিস্তান স্বাধীন হইল, তারপরে বাংলাদেশ স্বাধীন হইল। ফতোয়া না হইলে মুক্তিযুদ্ধ হইতো না, মুক্তিযুদ্ধ না হইলে ভারত স্বাধীন হইতো না, ভারত স্বাধীন না হইলে পাকিস্তান স্বাধীন হইতো না, পাকিস্তান স্বাধীন না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপর, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতের স্বাধীনতার উপর, ভারতের স্বাধীনতা নির্ভর করে মুক্তিযুদ্ধের উপর, মুক্তিযুদ্ধ নির্ভর করেছিল ফতোয়ার উপর। এবার বলুন, ইতিহাস বুঝে থাকলে মুক্তিযুদ্ধের চেতনাটা কি? ফতোয়া মানা। মুক্তিযুদ্ধের চেতনাটা কি? ফতোয়া মানা। সুতরাং যারা ফতোয়া মানে না, সত্যিকার অর্থে ঐতিহাসিক সত্য, এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ফতোয়া বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনা জফে, গুড়াড্ডি মজা না মুক্তিযুদ্ধ কি আর মুক্তিযুদ্ধের চেতনা কি। মুহতারাম হাজিরিন, শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে ভারতে কোনো মুসলমান বাকি রইল না মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তখন কলিকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকারের প্রতিষ্ঠিত, ইংরেজ সরকারের খরচে পরিচালিত এই আলিয়া মাদ্রাসায় পরে যে সমস্ত মানুষ আলেম হয়েছিলেন, আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল। ইংরেজ সরকার যখন দেখলো আমাদের খরচে পরিচালিত, আমাদের খরচে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়ে আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন ইংরেজ সরকার পরিকল্পনা গ্রহণ করলো কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য। কলিকাতা আলিয়া মাদ্রাসাকে কি করার জন্য? 12টা বাজাবার জন্য। ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য যে সমস্ত শয়তানি চক্রান্ত করেছিল, এর কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করলো সরকারে খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান। এইভাবে একাধারে 26 জন প্রিন্সিপাল ধারাবাহিকভাবে নিযুক্ত করলো খ্রিস্টান। বলেন, আলিয়া মাদ্রাসা এটা কি খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? যে ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান নিযুক্ত করা হয়, সেই প্রতিষ্ঠানের ইসলামী শিক্ষাকে 12টা বাজাবার আর কত বাকি থাকে? 2 নম্বর, কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাসে হাদিসের মিশকাত শরীফ এবং তাফসীরের বাইজাবি শরীফ পাঠ্য তালিকাভুক্ত ছিল, কিন্তু কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমরা যখন শাহ আব্দুল আজিজের ফতোয়ায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, তখন ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তাফসীরের কিতাব বাদ দিয়ে দিল।
মাদ্রাসায় পড়ো, যা পড়ার পড়ো, হাদিস পড়তে দেব না, তফসির পড়তে দেব না। মাদ্রাসাকে বানচাল করার জন্য আর কি লাগে? 3 নম্বর, ইংরেজ সরকার আইন পাশ করে নিল সরকারিভাবে, যারা আরবি ভাষায় লেখাপড়া করবে, যারা ফার্সি ভাষায় লেখাপড়া করবে, যারা উর্দু ভাষায় লেখাপড়া করবে, যারা বাংলা ভাষায় লেখাপড়া করবে, এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না। একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে যারা লেখাপড়া করবে, এদেরকেই সরকার শিক্ষিত বলে গণ্য করবে। এই আইন পাশ করে কলিকাতা আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা পড়ুয়া সমস্ত আলেমগণকে অশিক্ষিত সাব্যস্ত করে দিল। এইভাবে বহুমুখী শয়তানি চক্রান্তের মাধ্যমে যখন কলিকাতা আলিয়া মাদ্রাসাকে বাবুরাম সাপুরের সাপ বানাইয়া দিল। আমি ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়ে, আমাদের পাঠ্য বইয়ে পড়েছিলাম, একটা কবিতার নাম ছিল বাবুরাম সাপুরে। জানি না আজকাল স্কুলে এই কবিতাটা পড়া হয় কিনা, যদি না হয় তাহলে তো আপনারা জানবেন না। আমি বলি আমার ছোটবেলার কথা, যতটুকু মনে পড়ে। কবিতার নাম ছিল বাবুরাম সাপুরে। এই কবিতাটা ছিল, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চুপ নেই, মুখ নেই, সিং নেই, নুক নেই, ছুটে না কু হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস, মারে না কু ডুস ডাস, সেই সাপ জ্যান্ত গোটা 2 আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। অর্থাৎ সাপুরিয়াকে একদল দুষ্ট ছেলেবেলে বলতে লাগলো, এমন 2টা সাপ দেও যেই সাপের চুপ নেই, মুখ নেই, সিং নেই, নুক নেই, ছুটে না কু হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস, মারে না কু ডুস ডাস, সেই সাপ জ্যান্ত গোটা 2 আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। চোখ নাই, মুখ নাই, নখ নাই, হাঁটে না, কাটে না, চলে না, ভিড়ে না, এমন সাপ কেন চায়? কয় ডান্ডা মেরে ঠান্ডা করা সহজ হয়। এই বাবুরাম সাপুরে কাছে দুষ্ট ছেলেরা যেই ধরনের একটা সাপ চাইছিল, খ্রিস্টানেরা কলিকাতা আলিয়া মাদ্রাসাকে এই ধরনের একটা অকেজু শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করে দিল। শুধু এই পর্যন্তই নয়, শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে সারা উপমহাদেশে 10 কোটি মুসলমানের সম্মিলিত মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন ইংরেজ সরকার, এরা ব্রিটেন থেকে এসেছিল, ইংল্যান্ড থেকে এসেছিল, যখন মুক্তিযুদ্ধের মুখে যখন এদের গদি যখন টলটলায়মান অবস্থা, গদিতে বসে থাকা যখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, তখন এই ইংল্যান্ডে খ্রিস্টানেরা একটা উপমহাদেশে গদি টিকিয়ে রাখার জন্য একটা পরামর্শ করেছিল। সেই পরামর্শ সবাই সিদ্ধান্ত করেছিল, মুসলমানেরা কোরআন পড়ে আলেম হয়, আর আলেমের ফতুয়ায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কাজেই উপমহাদেশে আমাদের গতি টিকাতে হলে আলেম হওয়া বন্ধ করতে হবে, আলেম হওয়া বন্ধ করতে হবে। আলেমের কথায় 10 কোটি মুসলমানে আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে। আলেম হওয়া বন্ধ করতে হইলে কুরআন শরীফ ধ্বংস করে দিতে হবে, আর যারা আলেম আছে এদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে ইংরেজ সরকার 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন পাহাড়ে একত্র করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আর 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিল। এই দুর্দিনে ভারত উপমহাদেশের ইসলাম এবং মুসলমানের এই দুর্দিনে এই জাতির দরদি হয়ে যে মহাপুরুষ এগিয়ে এসেছিলেন, তার নাম ছিল আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী মুজাহিদ বাহিনী, মুক্তিযোদ্ধাদের, যাদেরকে নিয়ে ঐতিহাসিক শামলীর প্রান্তরে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ওই শামলীর প্রান্তরের মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানতবীর 3টা পরিচয় আমরা মনে রাখি। কাসিম নানতবীর বংশ পরিচয়, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির শিক্ষাগত পরিচয়, কাসিম নানতবী মৌলানা মমলুক আলীর ছাত্র ছিলেন। মৌলানা মমলুক আলী শাহ আব্দুল আজিজের ছাত্র ছিলেন। শাহ আব্দুল আজিজ হযরত উমরের খানদান ছিলেন। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির রাজনৈতিক পরিচয়,
তিনি ঐতিহাসিক সামলির যুদ্ধে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুসলমান মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। এই মাদ্রাসার ছাত্ররা এবং মাদ্রাসার বর্তমান মাদ্রাসা পড়ানেওয়ালা উলামায়ে কেরাম, আপনাদেরকে জোর হাতে বলি, মুক্তিযুদ্ধের সেনাপতি ছিলেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। কাজেই আজকাল যারা মুক্তিযুদ্ধের কথা বলে, উলামায়ে কেরামদেরকে তিরস্কার করে, উলামায়ে কেরামদেরকে নিন্দা করে, এরা কোনো গুড়ার ডিম জানে না স্বাধীনতার ইতিহাস। মাদ্রাসার ছাত্রদের স্বাধীনতার এই সমস্ত ইতিহাস জানা থাকা দরকার। সামলির যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানতুবি। তিনি যে সেনাবাহিনী নিয়ে ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলেন, যেই প্রান্তরকে ইতিহাসের ভাষায় সামলির যুদ্ধ বলা হতো, এই কাসিম নানতুবি চিন্তা করে দেখলেন যে ইংরেজরা 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিল, লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন জ্বালিয়ে দিল। এই দেশের ভবিষ্যতে যদি মুসলমানের প্রজন্মকে মুসলমান রাখতে হয়, এই দেশের মুসলমানদের মধ্যে যদি ইসলামকে জিন্দা রাখতে হয়, তাহলে সরকারের প্রতিষ্ঠিত পরিচালিত মাদ্রাসায় আর হবে না, এবার কওম বা জনগণের অর্থে পরিচালিত মাদ্রাসা তৈরি করতে হবে, যার নাম হবে কওমি মাদ্রাসা। তাই আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের চিন্তা ভাবনা করলেন। বুঝা থাকলে বলুন তো, প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ছিল মুঘল আমলে ব্যবস্থা ছিল, ওইগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, নাম ছিল আলিয়া মাদ্রাসা। যারা চালু করেছিল তারাই 12টা বাজিয়ে দিয়েছিল। এরপরে তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য এগিয়ে আসলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। আর সরকারি সাহায্যে মাদ্রাসা নয়, সরকারি খরচে মাদ্রাসা চললে সরকারকে মাদ্রাসা নিজের খেলার পুতুলে পরিণত করে। আর সরকার নয়, এবার জনগণ বা কওমের সাহায্যে মাদ্রাসা চলবে, এই পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন। যাদেরকে নিয়ে, তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে আল্লাহর রাসূল ভারতের উত্তরপ্রদেশের দেওবন নামক পল্লীর এক স্থানে নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, এই সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর আমার লাঠির দাগে দাগে নির্মাণ করবে। স্বপ্ন ঘুম ভাঙ্গার পরে স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ বাস্তবে অজমিনে পাওয়া গেল। এই দাগে দাগে উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করা হইল। এটা হল এখান থেকে তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস মুঘল আমলে চালু ছিল, ইংরেজদের আগমনের পরে বিলুপ্ত হয়ে যায়। দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস 1781 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়, আর তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস 1866 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। ইতিহাসটা বুঝে থাকলে এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, জবাব দিতে পারবেন, বুঝে না থাকলে জবাব দিতে পারবেন না। 1781 খ্রিস্টাব্দের থেকে যেই দেশে আলিয়া মাদ্রাসা চালু হয়ে গেল, এর আরো 85 বৎসর পরে 1866 খ্রিস্টাব্দে কওমি মাদ্রাসা নূতনভাবে প্রতিষ্ঠা করার কি দরকার হলো, এইটা হলো প্রশ্ন। কেউ জবাব দিতে পারবেন? জি না। এই আলিয়া মাদ্রাসা যে সরকারে প্রতিষ্ঠা করেছিল, ওই সরকারে এই 12টা বাজাইয়া দিছিল। এবার বুঝছেন জবাব? বুঝেন নাই? আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল ইংরেজ সরকার। আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগণ ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে ইংরেজ সরকার, যে সরকার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল, সেই সরকার আলিয়া মাদ্রাসা থেকে হাদিসের কিতাব রহিত করে দিল, তফসিরের কিতাব রহিত করে দিল, আলিয়া মাদ্রাসা শিক্ষিতদেরকে মূর্খ সাব্যস্ত করে দিল, ইত্যাদি ইত্যাদি করে সরকার নিজেই মাদ্রাসাকে পঙ্গু করে দিল, ওকেদু করে দিল। এই কারণে কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার আরো 85 বছর পরে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আবার বললাম, আবার জিজ্ঞেস করি, 85 বছর আগে যেই দেশে আলিয়া মাদ্রাসা চালু হয়ে গেল, 85 বছর পরে আবার সেই দেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার কি দরকার হলো? যে সরকারে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল সেই এইটাকে ধ্বংস করে দিয়েছিল। তবে
আলিয়া মাদ্রাসার পরবর্তীকালীন ইতিহাস আর একটু ভালো। কি বা কতটুকু ভালো? 1947 সালে যখন উপমহাদেশ স্বাধীন হয়ে যায়, ভারত স্বাধীন হয়ে যায়, পাকিস্তান স্বাধীন হয়ে যায়, তখন মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান যে আলিয়া মাদ্রাসা কলিকাতায় প্রতিষ্ঠা হয়েছিল, এই আলিয়া মাদ্রাসা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল। কলিকাতা আলিয়া মাদ্রাসা হিন্দুদের দেশে পড়ে গেল। এই জন্য আবার নূতনভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। 1947 সালের পর কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করা হয়, ঢাকার বক্সিবাজারে। এখনও ঢাকার বক্সিবাজারে যে ঢাকা আলিয়া মাদ্রাসা নামে বিশাল ভবনটি দাঁড়িয়ে আছে, এটা ঢাকার প্রতিষ্ঠিত নয়, এটা কলিকাতার থেকে স্থানান্তরিত। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝে থাকতে বলুন, বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় প্রতিষ্ঠা করেছিল ইংরেজ সরকার, আর 1947 সালের পরে কলিকাতার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। সুতরাং বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা এটা ঢাকার প্রতিষ্ঠিত নয়, এটা কলিকাতার থেকে স্থানান্তরিত। এর আগে 1847 সালে দেওবন্দ দারুল উলুম দেওবন্দ, 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে। সেখানে হাদিসের সিহাসিত্তা প্রসিদ্ধ সহি হাদিসের 6 কিতাব সিলেবাসভুক্ত হয়ে গেছে দারুল উলুম দেওবন্দে। কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করার আগেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে এবং সহি হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব দেওবন্দ মাদ্রাসায় চালু হয়ে গেছে। কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করার পর দারুল উলুম দেওবন্দের অনুসরণে প্রসিদ্ধ সহি হাদিসের 6 কিতাব আলিয়া মাদ্রাসাতে নূতনভাবে পাঠ্য তালিকাভুক্ত করা হয়। সুতরাং বর্তমান যত আলিয়া মাদ্রাসায় সিহাসিত্তার হাদিসের কিতাব পড়ানো হয়, সবগুলি আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিসের একটা মাত্র কিতাব পড়ানো হইতো, মিশকাত শরীফ, ইংরেজ সরকার বাদ দিয়া দিছিল। কলিকাতা আলিয়া মাদ্রাসায় তফসিরের একটা মাত্র কিতাব পড়া হইতো, বৈজাবি শরীফ, ইংরেজ সরকার বাদ দিয়া দিছিল। এরপরে 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এখানে হাদিসের 6 কিতাব পাঠ্য তালিকাভুক্ত হয়। এরপরে কলিকাতা আলিয়া মাদ্রাসা 1947 সালের পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় স্থানান্তর করার পর ঢাকা আলিয়া মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের অনুসরণে, দেওবন্দে যেহেতু 6 কিতাব হাদিসের 6 কিতাব পাঠ্য তালিকাভুক্ত, তারই অনুসরণে ঢাকা আলিয়াতেও এই 6 কিতাব হাদিসের 6 কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয়। বুঝে থাকলে বলুন, বর্তমান আলিয়া মাদ্রাসাগুলিতে সিহাসিত্তার হাদিসের 6 কিতাব পাঠ্য তালিকাভুক্ত হয় কার অনুসরণে? সুতরাং বর্তমান যত আলিয়া মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হয়, সবগুলি আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি পরিকল্পনা গ্রহণ করলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য। যাদেরকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে রসুল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিলেন। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও রাসূলের লাঠি মুবারকের দাগ বিদ্যমান পাওয়া গেল। সেই দাগে দাগে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। সুতরাং ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সর্বপ্রথম কৌমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতবী হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস বুঝে থাকলে এবার বলুন, উপমহাদেশের 3 প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস বুঝে থাকলে এবার বলুন, কৌমি মাদ্রাসা বাহ্যিকভাবে যদিও কাসিম নানতবী সর্বপ্রথম কৌমি মাদ্রাসা বাহ্যিকভাবে যদিও কাসিম নানতবী প্রতিষ্ঠা করেছিলেন, কার ইশারায়, কার অঙ্কিত দাগে দাগে? এই জন্য বলেছিলাম যে কৌমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? এক কথায় জবাব দিয়েছিলাম, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এবার বুঝলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার ইতিহাস।
এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় এলেমন হতে আমল হবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসা আদর্শহীন ইসলামী শিক্ষা হবে, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হবে না, হতেই পারে না। সুতরাং কওমি মাদ্রাসায় এলিমুন হতে আমল বেশি হয় কেন? রাসূলের লাঠি মুবারকের দাগের বরকতে। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে কেন? রাসূলের লাঠি মুবারকের দাগের বরকতে। কওমি মাদ্রাসায় যথেষ্ট পরিমাণে হক্কানি উলামায়ে কেরাম তৈরি হয় কেন? রাসূলের লাঠি মুবারকের দাগের বরকতে।